আদালতকে সঠিক যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পৌঁছার ব্যাপারে তার আপ্রাণ চেষ্টা ছিল। কখনো তিনি সেখানে রাগ করেননি। আদালতে যখন তার স্মার্ট উপস্থাপনার ভঙ্গি ছিল, এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় ছিল। এবং সবচাইতে বড় কথা ছিল, তিনি স্রোতের প্রতিকূলে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে, এবং সেই জায়গা যখন দাঁড়িয়েছেন কখনো অপ্রস্তুত অবস্থায় দাঁড়াননি, যেটা আইনজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। যে মনে হচ্ছে গোটা বাংলাদেশের সকল সিনিয়র আইনজীবীরা একদিকে, উনি একা দাঁড়িয়েছেন, তার সাথে আমরা জুনিয়ররা কয়েকজন দাঁড়িয়েছি। কিন্তু সেই জায়গায় তার নিষ্ঠা, তার যে চেষ্টা ছিল গভীরে যাওয়ার, এবং সবচেয়ে বড় কথা যে দৃঢ়চিত্ত, সেখানে তিনি সেই বাধাগুলো অতিক্রম করেছেন। এবং সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তার যে আপোষহীনতা ছিল, এটা সারা জীবন আমাদেরকে এই অনুপ্রেরণা দিয়ে যাবে যে তার মতো আইনজীবী হওয়া আমাদের জন্য স্বপ্নের বিষয় ছিল। তিনি আমার মেন্টর ছিলেন এবং আজীবন তিনি মেন্টর হিসাবেই কাজ করবেন। তরুণ আইনজীবীদের উদ্দেশ্যে আমরা যেটা বলবো যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব কখনো অপ্রস্তুত অবস্থায় কোর্টে যেতেন না। তিনি যে কোনো বিষয়ে কথা বলার আগে ইনস আউটস পড়াশোনা করতেন, ইন ডেপথ পড়াশোনা করতেন, এবং কোর্টে যখন দাঁড়াতেন তখন ওই বিষয়ের ব্যাপারে এমন কোনো তথ্য ছিল না, আইন ছিল না যেটা তিনি জানতেন না, এরকম প্রস্তুতি নিয়ে কোর্টে দাঁড়াতেন। বিনয়ের সাথে কথা বলতেন, কোর্টের প্রশ্ন বোঝার চেষ্টা করতেন, সেভাবে জবাব দিতেন। সকল আইনজীবীর ব্যাপারে আমি মনে করি যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবকে যদি কেউ অনুসরণ করতে চান, তাহলে তাকে সেভাবে প্রস্তুতি নিয়ে কোর্টে যাওয়া উচিত, এবং নীতির প্রশ্নে আপোষহীন থাকা উচিত। টাকা পয়সা প্রলোভন এগুলো দিয়ে কখনো যে আইনজীবীকে কেনা যায় না, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন সেটার একটা বড় উদাহরণ। আজকের এই সময়ে তরুণ আইনজীবীদেরকে তাকে দেখে সেই বিষয়গুলো শেখা উচিত। আসলে ওনার সঙ্গে আমরা পিতা পুত্রের মতো সম্পর্কিত ছিলাম। আমরা যে জুনিয়র ছিলাম এটা কখনো মনে হতো না, মনে হতো উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান। এরকম একটা রিলেশনশিপ ছিল, খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। উনি কখনো মানুষকে গালি দিতেন না, গালি দিতে পারতেন না। উনি সর্বোচ্চ গালি দিতেন হইল কাজটা ঠিক করো না, এর চেয়ে বেশি কিছু বলতেন। আর আমরা তাতেই বুঝতাম যে উনি অনেক বড় কথা বলছেন, কাজটা ঠিক করো নাই বলছেন, এটাই অনেক বড় কথা, এর চেয়ে বেশি বলতেন না তিনি। এবং তিনি কখনো আশাহত দেখি নাই, সবসময় বলতেন আল্লাহ একটা পথ বের করে দিবে, পরিবেশ যত কঠিনই হোক একটা পথ বের হয়ে যাবে। ধৈর্য ধরে কাজ করা হলো আমাদের কাজ। আইনজীবীর কাজ হলো চেষ্টা করা, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আর একটা জিনিস আমাকে সাংঘাতিকভাবে মোটিভেটেড করে, উনি যদি আমাদেরকে কোনো কিছু বলতে চাইতেন তাহলে উনি প্রক্রিয়া করে বলতেন। আমার মনে আছে, আমি মনে হয় এক সময় একটা ভুলই করেছিলাম। উনি আমাকে বাসার দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে বললেন আসো। গিয়া দেখি অনেক খানা দানা নিয়ে উনি বসে আছে। আমি ওনার সঙ্গে খেলাম, উনিও আমার সঙ্গে খাওয়ার পরে আস্তে আস্তে বললেন যে আমি কি ভুল করেছি। আসলে এত সফিস্টিকেটেড থিঙ্কিং এর লোক ছিলেন, অত্যন্ত উচ্চ দরের চিন্তা ভাবনা করতেন তিনি। এবং খুবই ইন্টারেস্টিং, আজকাল আমরা মানুষের মধ্যে যেমন ঔদ্ধত্য দেখি, গর্ব অহংকার দেখি, উঁচু গলায় কথা বলতে দেখি, ক্ষমতার দাপট দেখাতে দেখি, উনি কোনোদিনই এটা পছন্দ করতেন না। উনি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিনম্র চিত্তে চেষ্টা করতেন। কোর্টের প্রতি ছিলেন বড় ধরনের আস্থাশীল। কোর্টকে উনি কখনো এলোমেলো ভাষায় কথা বলতেন না। পরিবেশ যাই হোক না কেন ধৈর্য ধরে আস্তে আস্তে বলতেন। যিনি এখন বোঝেন নাই, আমি হয়তো ভালো করে উপস্থাপন করতে পারি নাই, এই কারণেই বোঝেন নাই, তা আমি ভালো করে উপস্থাপন করি, তারপরে উনি বুঝবেন। আস্তে আস্তে তাই করতে। রেফারেন্স ছাড়া কথা বলতে না করতেন আমাদের, যে কখনো রেফারেন্স ছাড়া কথা বলবে না। তোমার কাছে যদি দলিল না থাকে তাহলে তুমি অযথা বক্তব্য দিতে যাবে না, আগে রেফারেন্স জোগাড় করো, তারপরে জজদেরকে বলো। এগুলো আমাদেরকে অনেক মোটিভেটেড করতো।